দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন। তো আমরা গত লেসনসগুলোতে যা কিছু পড়েছি বা জেনেছি সেগুলো নিয়ে কিছু আজকে ডেসক্রিপটিভ কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম শুরু করি আজকের আলোচনা। তড়িৎ বিশ্লেষণ তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল, তার পোটেনশিয়াল, নার্নস্ট ইকুয়েশন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা পরিচ্ছেদ সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে। তো তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 31 থেকে। তো দেখো প্রশ্ন এখানে যেটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 31-এ প্রদত্ত স্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়া অর্থাৎ রিয়াকশনগুলো বলে দেওয়া হচ্ছে এগুলো স্পন্টেনিয়াসলি অকারিং অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। গ্যালভেনীয় কোষ গঠন করো, এরকম একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলির জন্য একটা বলছে গ্যালভেনিক সেল আমাদেরকে গঠন করতে হবে। তো দেখো প্রথমে যে রিয়াকশনটা দেওয়া আছে জেড এফ থেকে Zn2+, তার মানে ফার্স্ট রিয়াকশন ইমপ্লাই করছে কি যে জিঙ্ক থেকে, দেখো জিঙ্ক এটা সলিড থেকে এটা তৈরি হচ্ছে দেখো ZnCl2। তো ZnCl2তে এখানে জারণ সংখ্যা +2, তার মানে এটা অক্সিডেশন, দ্যাট মিনস এটা অ্যানোড ফর্ম করবে। সো অ্যানোড আমরা নর্মালি লিখি কি Zn ব্র্যাকেটে S, তারপরে Zn+2 অ্যাকুয়াস। এবার দেখো ক্যাথোড কি করে হবে। ক্যাথোড অবভিয়াসলি আমরা জানি এখানে অধাতব ক্যাথোড দেওয়া আছে। দেখো Cl2 এটার অক্সিডেশন স্টেট 0 থেকে তৈরি হচ্ছে 2Cl-, তাই না, এখানে +2E অ্যাকচুয়ালি এটা রিডাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ক্যাথোডে আচ্ছা দুটো রিয়াকশন, প্রথম রিয়াকশনটা 1 নম্বর রিয়াকশানে খেয়াল করো, 1 নম্বর রিয়াকশান এটা 1 নম্বর রিয়াকশানের এটা হলো অ্যানোড এবং ডাবল সল্ট ব্রিজ দিলাম। সল্ট ব্রিজ দেওয়ার পরে দেখো 2H+ থেকে আমার তৈরি হচ্ছে কি স্যার H2। H2টা কি অবস্থায় আছে, অবভিয়াসলি গ্যাসিয়াস, 1 atm দেওয়া আছে, কন্ডিশনটা লিখবে, তারপর এটা সিঙ্গেল লাইন দেবে আর প্ল্যাটিনাম একটা ইনার্ট ইলেকট্রোড ইন্ট্রোডিউস করবে। দ্বিতীয় সমীকরণে দেখো Cl2 থেকে Cl-, এটা হচ্ছে আমার রিডাকশন, আর I- থেকে দেখো I2, আমি হাফ I2 লিখতে পারি বা 2I- থেকে I2 লিখতে পারি। তো এটা হচ্ছে আমার অক্সিডেশন, তাই না। তাহলে সেক্ষেত্রে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোডটা হচ্ছে অক্সিডাইজড ইলেকট্রন, মানে একটা ইনার্ট ইলেকট্রোড দিলাম, তারপরে আয়োডিন হচ্ছে তোমার I- অক্সিডাইজ হচ্ছে। আর আয়োডিন ইন সলিড কন্ডিশন আছে, I- অ্যাকুয়াস কন্ডিশনে আছে। তারপরে আমার এখানে একটা সল্ট ব্রিজ দিলাম, সল্ট ব্রিজ দেওয়ার পরে ক্লোরাইড মাইনাস থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে ক্লোরিন হচ্ছে। তাহলে ক্লোরিন এখানে গ্যাসটা দাও, তারপর ফিটি দাও। আর অবশ্যই ক্লোরিন গ্যাসটা যেরকম কন্ডিশন দেওয়া আছে অবভিয়াসলি 1 atm এটা আমরা রাখবো, আর প্ল্যাটিনাম ইনসলিড। সো এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। দেখো বাঁ দিকে আমি কিন্তু সলিউশনটা দিয়ে দিয়েছি। নেক্সট, গ্যালভানিক সেলের জন্য রেডক্স বিক্রিয়া নার্নস্ট ইকুয়েশন ইউজ করতে হবে। তো নার্নস্ট ইকুয়েশন তোমরা জানো, E shell is equal to E0 cell minus 0.059/n log Q। আর এক্ষেত্রে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দেখছি যে Ag থেকে Ag+ এই অক্সিডেশন, আর Cl- থেকে আচ্ছা রেডক্স বিক্রিয়া নার্নস্ট ইকুয়েশন বলেছে। তাহলে ক্যাথোডে কি ঘটলো আর অ্যানোডে কি ঘটলো। অ্যানোডে দেখো যেটা ঘটলো সেটা হচ্ছে দেখো Ag থেকে Ag+। এখন Ag+ কি করবে বলো তো, Ag+ তো হিসেবে থাকে না, অ্যাকচুয়ালি Cl- এর সঙ্গে যুক্ত হয়ে AgCl হয়। তো এক্ষেত্রে একটা ইলেকট্রন রিলিজ করছে, সেই জন্য অক্সিডেশন। আর ক্যাথোডে কি হচ্ছে দেখো, ক্যাথোডে Ag+ কি করছে দেখো Ag-তে কনভার্ট হচ্ছে, তার মানে এখানে এটা। তো এক্ষেত্রে দুটো সেলকে আমরা যদি টোটাল নিট রিয়াকশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে Ag+ প্লাস Cl-, এখানে এই যে Cl-, Ag সলিড এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে তৈরি হচ্ছে কি AgCl সলিড।
এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট, এখানে একটা ইলেকট্রন রিলিজ। তো এবার এখান থেকে আমি নেট ফ্রি অ্যাকশনের জন্য ই সেল সমান লিখব মাইনাস ই জিরো সেল মাইনাস 0.059 বাই, এখানে ইলেকট্রনস ইনভলভ হচ্ছে দেখো 1, সো এখানে লিখবো 1, তারপরে লগ কিউ, কিউ মিনস অ্যাক্টিভিটি অফ এইটা ডিভাইডেড বাই এজি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ সিএল মাইনাস, তার মানে 1 বাই এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ কি দাঁড়াচ্ছে এজি প্লাস তারপর হচ্ছে দেখো অ্যাক্টিভিটি অফ সিএল মাইনাস, আর ওপরে এজিসিএল এর অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে মোটের ওপর দাঁড়ালো কি না ই জিরো সেল মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস 0.059 লগারিদম কনসেন্ট্রেশন অফ এজি প্লাস কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস, লগারিদমের কনসেপ্টে এটা আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ সরি 32 আগে 2 নম্বর সাব পয়েন্ট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি I2 থেকে I মাইনাস, তাহলে এখানে নিট রিঅ্যাকশনটা কি অ্যানোডে হচ্ছে, দেখো অ্যানোডে I মাইনাস, I2 থেকে I মাইনাস, তো এটা রিডাকশন, তো অক্সিডেশন হচ্ছে অ্যানোডে, তো I মাইনাস অ্যাকচুয়ালি 2I মাইনাস থেকে তৈরি হচ্ছে I2 প্লাস 2E, আর এদিকে ব্রোমিন ক্যাথোডে দেখো ব্রোমিন লিকুইড কন্ডিশনে এটা অ্যাকচুয়ালি 2Br মাইনাস তৈরি করছে, জাস্ট অ্যাড করে দাও, তাহলে অ্যাড করলে কি দাঁড়াচ্ছে ব্রোমিন Br2 ইন লিকুইড প্লাস 2I মাইনাস, ওকে অ্যারো দিয়ে আমরা লিখতে পারি I2 প্লাস 2Br মাইনাস, এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। এবার এখানে নানস ইউজ করো, ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই, এখানে দেখো নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ 2, তা লগ কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড টার্মস বিআর মাইনাস তার আবার হোল স্কোয়ার, যেহেতু বিআর মাইনাসের আগে 2 আছে, ডিভাইডেড বাই আই মাইনাস কনসেন্ট্রেশন তার হোল স্কোয়ার, এই হচ্ছে এক্সপ্রেশনটা। নেক্সট, প্রদত্ত কোষ বিক্রিয়াগুলির ক্ষেত্রে বলছে অ্যানোড এবং ক্যাথোডের যে রিয়াকশনস সেগুলো লিখতে হবে। তো এখানে আমরা ইকুয়েশনটা দেখে বুঝছি যেটা, যে দেখো S2O8 2 মাইনাস থেকে তৈরি হচ্ছে 2SO4 2 মাইনাস, তাহলে এখানে দেখো টোটাল নেগেটিভ হচ্ছে 4 চার্জেস অফ ইলেকট্রন নেগেটিভ, তার মানে এখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্টেড হচ্ছে, তার মানে এটা ক্যাথোড রিয়াকশন, ওকে। এবার অ্যানোড রিয়াকশনটা কি হচ্ছে দেখো 2I মাইনাস I2 সলিড প্লাস 2E, এবার জাস্ট যোগ করে দিলেই নিট সেল রিয়াকশন নিয়ে যাবে। তাহলে আমাদের বলেছে অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া, জাস্ট এটা লিখে দেবো, এটা ক্যাথোড রিয়াকশন, এটা লিখবো অ্যানোডিক রিয়াকশন। তো অবভিয়াসলি এই ব্যাকেটে এই কন্ডিশনগুলো লিখো, এটা অ্যাকুয়াস কন্ডিশন, SO4 এটা অ্যাকুয়াস কন্ডিশন, ওকে। নেক্সট দেখো 2 নম্বরে Hg ইন লিকুইড কন্ডিশন, Hg প্লাস 2 তে যাচ্ছে, দেখো Hg O আছে, তাহলে Hg জারণ অবস্থা এখানে প্লাস 2 মাইনাস 2 0, তো Hg 0 থেকে এই যে প্লাস 2 এটা অক্সিডেশন, ওকে, তার মানে এটা হবে আমার অ্যানোড। আর এক্ষেত্রে দেখো PbO আছে, PbO কি হচ্ছে বলো তো, PbO থেকে Pb হচ্ছে, তাহলে Pb প্লাস 2 থেকে দেখো 0 হচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে ক্যাথোড। এই দেখো PbO, আমি এটাকে যদি ব্যালেন্স করি তাহলে ওটা কোথা গেল, তাহলে অবভিয়াসলি এখানে কি করতে হবে, যেহেতু মিডিয়ামে জল আছে H2O দিলাম, PbO প্লাস H2O, তাহলে কি তৈরি হবে বলো তো, Pb সলিড প্লাস 2OH মাইনাস, তাহলে এই যে 2OH মাইনাস এটা তো রাইট হ্যান্ড টার্মসে রাখা যাবে না, কারণ অরিজিনালি ছিল না, তাহলে এই যে লিকুইডের সঙ্গে আমি যদি 2OH মাইনাস অ্যাড করি 2H মাইনাস, তাহলে তৈরি হবে কি HgO সলিড প্লাস H2O এটা লিকুইড। তাহলে এক্ষেত্রে 2H মাইনাস অ্যাড হওয়া মানেই সেখান থেকে দুটো ইলেকট্রন অ্যাড হয়ে গেল, তাহলে আলাদা করে আর ইলেকট্রন লেখার দরকার নেই, তাহলে HgL প্লাস 2OH মাইনাস, এটা কোথায় ঘটছে অ্যানোডে। আর PbO ইন প্রেজেন্স অফ ওয়াটার তৈরি করছে Pb প্লাস 2H মাইনাস, এটা আমার ঘটছে ক্যাথোডে রিয়াকশন।
নেক্সট ইকুয়েশন যেটা দেওয়া আছে কোশ্চেন, ওই কোশ্চেনেই কোশ্চেন 33-তে, সিলভার একটা সলিড কন্ডিশনে আছে, সেটার থেকে তৈরি হচ্ছে সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইডে আমরা জানি এজি প্লাস হিসেবে আছে, সিএল মাইনাস হিসেবে। তাহলে আমরা সিম্পলি অ্যানোডে লিখতে পারি এজি থেকে এজি প্লাস। এজি প্লাসটা অবশ্যই এজি সিএল এ অ্যাকোয়াস কন্ডিশনে থাকবে, আর এজি সলিড কন্ডিশনে থাকবে প্লাস ইলেকট্রন। ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে অবভিয়াসলি সিএল মাইনাস সিএল টু তে কনভার্ট হচ্ছে, তাই না? হাফ সিএল টু করে দিচ্ছি। এবার ক্যাথোডে এটা যদি অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হতে হবে, কিন্তু যেভাবে লিখেছি এটা তো রিডাকশন হচ্ছে না। তা আমাকে কী করতে হবে? জাস্ট এইটা খেয়াল রাখবো, হাফ সিএল টু থেকে সিএল মাইনাস, তাহলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে। দেখো এখানে রিলিজড হচ্ছে, এখানে অ্যাকসেপ্ট হচ্ছে। তো এইবার আমি নিট সিএল রিয়াকশনটা লিখে দেবো। তাহলে এজি নিট সেল রিয়াকশন বলেনি, জাস্ট অ্যানোডে এটা ঘটলো আর ক্যাথোডে এটা ঘটলো, এটা লিখলেই হবে। সিএল মাইনাসটা অ্যাকোয়াস কন্ডিশনে, আর সিএল টুটা গেসিয়াস কন্ডিশনে, সেইটা লিখে দিলেই হবে। নেক্সট আছে নিকেল। নিকেল H2O, দেখো Ni2 প্লাস হচ্ছে, তাহলে নিকেল এটা সলিড কন্ডিশন থেকে, দেখো NiOH হোল টু মানে কি Ni এর জারণ অবস্থা প্লাস 2, তাহলে এটা সিম্পলি একটা অক্সিডেশন অবস্থা, এটা অ্যানোডে ঘটছে, হয়ে গেল। ক্যাথোড, এবার দেখো ক্যাথোডে কি হচ্ছে না, দেখো H2O থেকে তৈরি হচ্ছে, দেখো H2 গ্যাস, এখানে +1, এখানেও +1, এখানে -2, আর এখান থেকে তৈরি হচ্ছে অবভিয়াসলি কি H2 যদি বলি, তাহলে একটা OH মাইনাস হবে, তাহলে এখানে 2 দিয়ে দিলে এটা হচ্ছে 2H মাইনাস, তাই না? তো এক্ষেত্রে দেখো -2 থেকে মানে +1 স্টেজ থেকে এটা H2 মানে হাইড্রোজেনের মাথায় কত হচ্ছে 0, তাহলে এখানে +1 থেকে যে 0 এটাকে আমরা বলবো রিডাকশন স্টেট। তো রিডাকশনের জন্য এখানে H2 আসলে কি করবে বলতো, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তবেই না 2H মাইনাস তৈরি হবে এবং ব্যালেন্সড ইকুয়েশন তৈরি হবে। তাহলে কি দাঁড়ালো, নিকেল সলিড থেকে হয়ে গেল নিকেল +2 অ্যাকুয়াস কন্ডিশন +2E, এটা আমার অক্সিডেশন অ্যানোডে করছে, আর ক্যাথোডে সিম্পলি H2O থেকে এইটা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34। নেক্সট, নিম্নে প্রদত্ত গ্যালভানীয় কোষটি কোন ধরনের, কোন শর্তে উক্ত কোষের সেল ইএমএফ ভ্যালুটা পজিটিভ হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম দেখো সেলটা দেখেই বুঝছো যে তোমরা দুটি ইলেকট্রোডে কিন্তু কনসেন্ট্রেশনটা আলাদা, এখানে যে পার্সিয়াল প্রেসারটা আলাদা আছে, কিন্তু সেম ইলেকট্রোলাইট, তার মানে এটা একটা কনসেন্ট্রেশন সেল। আচ্ছা, এবার দেখো আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড যদি ER বলি, তার ইএমএফ ভ্যালু যদি ER হয়, লেফট হ্যান্ড ইলেকট্রোডের ইএমএফ যদি EL হয়, তাহলে আমরা জানি ই সেল সমান এটা। তো অবভিয়াসলি অর্থাৎ ইলেকট্রোমোটিভ পোটেন্সিয়াল অফ রাইট গ্রেটার দেন যদি EL হয়, তাহলে কি হবে বলো তো, না ER মাইনাস EL এটা হবে পজিটিভ এর ভ্যালুটা, তার মানে ডেল্টা জি সমান হবে -NF, আমরা যদি বলি E অফ দ্য সেল, সেক্ষেত্রে EL মানটা যদি সেলের মানটা যদি পজিটিভ হয়, তাই না, তাহলে ডেল্টা জি হবে নেগেটিভ। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ একটা বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, সেক্ষেত্রে সেল পজিটিভ হবে, অর্থাৎ এখানে আমাদের সেলটাকে পজিটিভ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন শর্তে এই সেল এর মানটা পজিটিভ হবে। তো দেখো এখানে নার্নস্ট ইকুয়েশনটা লিখলেই তোমরা বুঝতে পারবে। নার্নস্ট ইকুয়েশন লেখার জন্য প্রথমে আমরা রাইট হ্যান্ড ইলেকট্রোডের ক্যাথোড রিয়াকশনটা যদি লিখি, তাহলে আমার লিখতে হবে কি বলতো, ক্যাথোডে আমার ঘটছে Cl2 থেকে Cl মাইনাস। এবার আমি এখানে হাফ Cl2 দিলাম, তার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, এখানে Cl মাইনাসের কনসেন্ট্রেশন যা আছে Cm লিখলাম, আর হাফ Cl2-র কনসেন্ট্রেশনটা আছে পার্সিয়াল প্রেসার অফ, তার মানে P2 সিম্পলি লিখে দিলাম। আর অ্যানোডে ঘটছে দেখো Cl মাইনাস, সেই একই Cm কনসেন্ট্রেশনে আছে, থেকে তৈরি হচ্ছে হাফ Cl2 প্লাস E, এক্ষেত্রে হাফ Cl2-র পার্সিয়াল প্রেসার দেখো P1। ওকে, এবার দেখো দুটো সেল রিয়াকশনটাকে আমরা অ্যাড করব যাতে করে নিট সেল রিয়াকশনটা পাই। তো নিট সেল রিয়াকশনের ক্ষেত্রে দেখো
আমরা লিখতে পারি। আপসেল টু ক্যান্সেল করা যাবে না এক্ষেত্রে, যেহেতু পার্সিয়াল প্রেশারটা আলাদা আছে। বাট এইটাকে আমরা যেহেতু একই আছে এটাকে ক্যান্সেল করব, তাহলে হাফ CL2 ব্যাকেটে P2, তো এই হচ্ছে হাফ CL2 ব্যাকেটে P1। তাহলে নানস্ট ইকুয়েশন কি হবে না, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/1, যেহেতু এখানে তারপর লগ কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড টার্মস P1 বাই P2। তার মানে দেখো এই ভ্যালুটা যদি ভালো করে দেখো, এবার এখানে দেখো কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে আমরা জানি E0 সেল অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল ভ্যালুটা এটা আমার 0, তাহলে 0 মাইনাস এই পুরো, তার মানে এই যে টার্মটা যেটা দেখাচ্ছি এটাকে আমার হতে হবে নেগেটিভ, তবেই তো নেগেটিভ, তার আগে নেগেটিভ দিলে পজিটিভ হবে। তার মানে P2 কে কি হতে হবে বেশি এবং P1 কে হতে হবে কম, তবে কি হবে লগ P1 বাই P2 ভ্যালুটা আসবে নেগেটিভ। তার মানে P2 যদি P1 এর থেকে বেশি হয় তবেই মাত্র এই কনসেন্ট্রেশন সেলের ই সেল ভ্যালু পজিটিভ এবং এটা একটা স্পন্টেনিয়াস কনসেন্ট্রেশন রিয়াকশনের মাধ্যমে সেল ইএমএফ পোটেনশিয়ালটা গ্রো করতে পারবে। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে কনসেন্ট্রেশন সেলের স্ট্যান্ডার্ড ইএমএফ কেন 0 হয়। দেখো স্ট্যান্ডার্ড ইএমএফ অর্থাৎ E0 অফ দ্য সেল অ্যাকচুয়ালি কি বলতো, E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড মাইনাস E0 অফ লেফট হ্যান্ড ইলেকট্রোড। এখন যদি দুটো ইলেকট্রোডেরই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা সমান হয় তখন কি হবে, এই ভ্যালুটা কি হবে বলতো 0। এখন যেহেতু কনসেন্ট্রেশনের সেলের ক্ষেত্রে আমরা জানি রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো উভয়ই কি হচ্ছে সেম ইলেকট্রোড এবং সেম ইলেকট্রোলাইটে ওটা মানে ডিজলভ থাকে বা নিমগ্ন করা থাকে। যেমন একটা উদাহরণ দেয়, ধরো জিঙ্ক কনসেন্ট্রেশন সেল, তো জিঙ্ক এক্ষেত্রে অ্যানোড হিসেবে একটা কোথায় ডোবানো থাকে, জিঙ্ক সালফেট সলিউশন। ওকে, জিঙ্ক এ সালফেট যেটা NSO4। আবার আর একটা জিঙ্ক পাতকেও সেটাকেও আমি জিঙ্কেরই সালফেট দ্রবণে ডুবিয়ে দিই। তাহলে এক্ষেত্রে E0 এটা যদি আমার লেফট হ্যান্ড ইলেকট্রোড হয়, E0 অফ দ্য রাইট হ্যান্ড ইলেকট্রোড হয়, তাহলে এই দুটো মান কি হবে, সমান হবে। সেক্ষেত্রে E0 সেল কি হবে 0, সেই কারণেই 0 হয়। নেক্সট, একটি রেডক্স বিক্রিয়ায় n মোল ইলেকট্রন অংশগ্রহণ করে কোষ্ঠীর প্রমাণ তড়িৎচালক বল x ভোল্টেজ V x ভোল্ট দেখাও যে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক K সমান 10⁻16.9 nx, সরি 91 nx, এটা টু দি পাওয়ার। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে E0 সেল এবং সাম্য ধ্রুবকের মধ্যে যে সম্পর্কটা আছে আমরা জানি, E0 সেল সমান কি না 0.0591 বাই n লগ K। কারণ কি বলতো, কারণ ই সেলটা 0 হয় কখন না, স্ট্যান্ডার্ড যখন কন্ডিশনটা হয়, অর্থাৎ যখন রিয়াকশন কোসান্ট আর রিয়াকশন কোসান্ট আসলে মানে রিয়াকশন কোসান্ট আর K সমান হয়, কিউ সমান K হয়, আসলে তখন সেলটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে গেছে এবং তখন ই সেল অর্থাৎ সেলের যে ইএমএফ পোটেনশিয়ালটা 0 হয়। তাহলে সেক্ষেত্রে E0 সেল সমান এটা। এবার দেখো E0 সেল আমার এখানে দিয়ে দিয়েছে x ভোল্ট, তাহলে x গুণিত n সমান কি দাঁড়াচ্ছে না 0.0591 তারপরে লগ K। এটাকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি nx ডিভাইডেড বাই এইটা, তার মানে কি 16.91 ইন্টু nx সমান হচ্ছে লগ K। লগ K মানে কি লগ 10 বেস K, তাহলে K সমান কি দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 16.91 in x। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 এ দেখো বলছে ননস্ট সমীকরণ লিখতে হবে। এখানে একটা কি করা আছে না, সিম্পল রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশন থেকে আমাদের ননস্ট ইকুয়েশন লিখতে হবে। তো দেখো ননস্ট ইকুয়েশন লিখতে গেলে আমরা জানি যে রাইট হ্যান্ডে যে রিয়াকশন কোসান্ট কিউ এটা লাগবে। রাইট হ্যান্ডে আমার কি আছে না জিঙ্ক 2+, এটা অ্যাকুয়াস কন্ডিশন কনসেন্ট্রেশন হবে, আর এটা হবে কপার 2+। ওকে,
আর বাকি যেটা আছে যে কপার, এর অ্যাক্টিভিটি ভ্যালুটা 1 হবে অ্যাক্টিভিটি, আর এইটা জিঙ্কের ক্ষেত্রেও এটা 1 হবে। তো নর্মালি আমরা রিয়াকশনটা কি লিখি, ই সেল সমান E0 স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু অফ সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই, এক্ষেত্রে ইলেকট্রনের শেয়ারিংস হচ্ছে 2, সেজন্য 2 লগ। তাহলে এবার কি এখানে কিউ ভ্যালুটা এখানে জাস্ট পুট করে দেবো। তো এখান থেকে সিম্পলি এই হচ্ছে নানস্ট ইকুয়েশন, এখানে কিউটা মানে সিম্পলি যে কিউটা লিখেছি সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে নানস্ট ইকুয়েশন। এবার কেউ যদি বলো এলএন দিয়ে লিখবো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি না, E0 সেল ই সেল সমান মাইনাস 0.059 না লিখে একবারে লিখে দেবো সিম্পলি RT বাই NF। এই এন এর জায়গায় 2 বসবে, RT বাই 2F ln কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড জিঙ্ক প্লাস 2 ডিভাইডেড বাই কপার 2 প্লাস। এই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37-এ দেখো একটা সেল দেওয়া আছে। ওই সেল থেকে আমরা প্রথমে এখানে বলে দিয়েছে যে ডেল্টা জি এর সমীকরণটা কি হবে। তো ডেল্টা জি ইউজ করতে গেলে ডেল্টা জি যদি আমরা ক্যালকুলেট করতে যাই, ডেল্টা জি সমান আমরা জানি মাইনাস NF ই অফ দ্য সেল। তাহলে আমাদের প্রথমে ই অফ দ্য সেল ক্যালকুলেট করে নেব। ই সেল ইকুয়ালস E0 সেল মাইনাস RT বাই এখানে NF, এন বুঝতে পারছো এখানে হবে 2, যেহেতু ওই একই রকম রিয়াকশন, দেখো রিয়াকশন যেটা ওপরে দেওয়া আছে সেম প্রায় রিয়াকশন, খালি জাস্ট একটু চেঞ্জ হবে কি না, রিয়াকশনটা এখানে লক্ষ্য করো Zn+2 থেকে Zn+2 হচ্ছে, Zn থেকে একই তো, Zn থেকে Zn2+, তাহলে রাইট হ্যান্ড থাকছে Zn প্লাস Cu2 প্লাস, লেফটে তৈরি হচ্ছে Zn2 প্লাস Cu, তার মানে একই হচ্ছে। এবার ln কনসেন্ট্রেশন হবে কি Zn+2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন হবে Cu+2। এবার দেখো এই যে কনসেন্ট্রেশনের যে রেশিওটা সেটা দেওয়া আছে, দেখো 10 বলেছে না, দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো জিঙ্ক 2+ এর গাঢ়ত্ব কপার 2+এর 10 গুণ। তাহলে এখানে জাস্ট E0 অফ দ্য সেল এই ভ্যালুটা আমরা লিখবো 1.1 ভোল্ট যা দেওয়া আছে মাইনাস RT বাই 2F আর ln 10। ওকে, এবার দেখো এক্ষেত্রে আমরা তাহলে ডেল্টা জি কি পাচ্ছি, ডেল্টা সমান মাইনাস NFE সেল, তো এন এর ভ্যালু 2, তার মানে 2 এর পরে F আসছে, আর ই সেলের ভ্যালু আসছে 1.1 মাইনাস RT বাই 2F ln 10। তাহলে এটাকে হিসাব করলে কি দাঁড়াচ্ছে না, দেখো মাইনাস 2.2F 2F নিচে কেটে গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো। আচ্ছা, এবার এখানে যেটা দাঁড়ালো RT রয়ে যাচ্ছে, আর ln 10 এর ভ্যালু হচ্ছে 2.303, তাহলে 2.303 RT, তাহলে এই কনসেপ্টটা এই ভ্যালুটা আসছে। ওকে, তাহলে ডেল্টা জি অর্থাৎ ফ্রি চেঞ্জ ইন ফ্রি এনার্জি এটা হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 38। নেক্সট 2 ক্রোমিয়াম ইন সলিড কন্ডিশন SN2+ অ্যাকুয়াস কন্ডিশন, একটা ব্যালেন্সড ইকুয়েশন তোমরা দেখছো। এখানে বলা হচ্ছে বিক্রিয়াটির গ্যালভেনিক সেল রিয়াকশন, যেখানে অ্যানোড এবং ক্যাথোডে কি রিয়াকশনটা ঘটছে আমরা সেটা লিখবো। তো দেখো এক্ষেত্রে অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন কিভাবে হচ্ছে, দেখো ক্রোমিয়াম ইন সলিড কন্ডিশন থেকে তৈরি হচ্ছে ক্রোমিয়াম 3+ 3-, তো এখানে ইলেকট্রন লেফট হচ্ছে অবভিয়াসলি অ্যানোড। একইভাবে ক্যাথোড রিয়াকশনে কি হচ্ছে, দেখো Sn+2 অবভিয়াসলি দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করেছে সলিড কন্ডিশন, ব্যাস হয়ে গেল। এবং অ্যানোড ক্যাথোড চিহ্নিত করা হলো, আর তড়িৎদ্বার বিক্রিয়াগুলো লিখলাম। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 39-এ যাব। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো এই ক্ষেত্রে উল্লেখ করলাম কারণ এইটা মানে কমন একটা, সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা প্রায়শই আসছে বিগত, যদিও সিলেবাস আলাদা হলেও এই সিলেবাসটা কিন্তু আগে ছিল, ওল্ড সিলেবাসে ইলেকট্রোকেমিস্ট্রি ছিল, সেখানে এই কোশ্চেনটা কমন আসতো। তো E0 আয়রন 3+ আয়রন অর্থাৎ রিডাকশন পোটেন্সিয়াল অফ দিস সিস্টেম দেওয়া আছে। আবার E0 আয়রন 3+ অবলিক আয়রন 2+ হচ্ছে 0.771 ভোল্ট। E0 আয়রন 2+ অবলিক আয়রন এটা নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো প্রত্যেকটা জায়গায় যে রেডাক্স কাপল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেই জন্য E0 ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তো আমাদের যেটা নির্ণয় করতে হবে, দেখো খেয়াল করো আয়রন থেকে এই যে আয়রন 2+ হচ্ছে, এটা কি
অবভিয়াসলি এটা আয়রন অ্যানোড রিয়াকশন। আর আয়রন +3 থেকে এক্ষেত্রে তৈরি হচ্ছে আয়রন +2, এটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন। তো আমাদের এই দুটো রিয়াকশনের জন্যই প্রথমে E0 সেলটা নির্ণয় করতে হবে। এবার এখানে যে সেল রিয়াকশনটা টোটাল দাঁড়াচ্ছে আয়রন প্লাস 3, 2 আয়রন প্লাস 3 থেকে 3 আয়রন প্লাস 2, এই যে যেটা দাঁড়াচ্ছে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে 3 দ্বিগুণে 6, মানে এখানে ব্যালেন্সড করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হচ্ছে 3, সেই জন্য 3Fe2+ লাগছে। এই যে এখানটা আমরা যদি জাস্ট 2 দিয়ে দিই, দেখো রিয়াকশনটা চলে এলো আয়রন 2 আয়রন 3 + 3 আয়রন, একদম মিলে গেল। এবার এটা আমার পেতে গেলে দেখো ফার্স্ট অফ অল আমাদের যেটা দেওয়া আছে E0 ফার্স্ট যে ভ্যালুটা সেটা একটু দেখে নিই। আয়রন +3 সেটা কি করছে না একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, একটা নয় সরি দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে, দুটো কেন আয়রনে যাচ্ছে। তো প্রথমে যেটা দিয়ে আয়রন 3+ আয়রন, এই রেডক্স কাপলের ভ্যালু কত দেওয়া আছে এখানে আমার ডেল্টা G1 দেওয়া আছে +0.036, তো এইটা আয়রন সলিডে আসছে তাই না। আর সেকেন্ড রেডক্স কাপল যেটা ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে E0 ভ্যালু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আয়রন +3 একটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হচ্ছে আয়রন +2। এক্ষেত্রে আমার ডেল্টা G2 দেওয়া আছে, ডেল্টা আমি G1 G2 ধরলাম, অ্যাকচুয়ালি ডেল্টা G2 বলবো নি, এটা E0 ভ্যালু। তাহলে এটাকে জাস্ট কি করতে হবে বলো তো, এখানে যেহেতু 2 আছে ডেল্টা G1 পেতে গেলে কি করতে হবে, এখানে NF তো N এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2F দিয়ে গুণ করে দাও, তার আগে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে NF E0 হয়ে গেল। ওকে, আর ডেল্টা G2 সমান একইভাবে এখানে হবে একটি, তাহলে 1F, তাহলে 1F, সেক্ষেত্রে E0 ভ্যালুটা এখানে বসিয়ে দাও, জাস্ট এর আগে একটা মাইনাস দিয়ে 1F আর 0.771, এই হচ্ছে ক্যালকুলেশনটা। এবার প্রশ্ন হচ্ছে আমার যে ইকুয়েশনটা আমার এইটা পেতে হবে, তো এইটা পেতে গেলে আমাকে দেখো আয়রন সলিডটাকে আমাকে লেফটে রাখতে হবে। তাহলে কি করতে হবে বলতো, 2 নম্বর রিয়াকশন আমার যেমন ইনট্যাক্ট আছে রইল, সেটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিতে পারবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 নম্বর রিয়াকশনটাকে, তাহলে এখানে দেখো এখানে আয়রন 3+ অ্যাকচুয়ালি 3টে ইলেকট্রন হবে, তাহলে এক্ষেত্রে আমার 3 দিয়ে গুণ করতে হবে না। তাহলে এটাকে ফ্রেশ করে লিখলে এই যে 1 নম্বর রিয়াকশনটা থেকে আমরা পেলাম ডেল্টা G1 ভ্যালু -3F ইন্টু 0.036, আর আয়রন 3+ থেকে একটা ইলেকট্রন চলে আয়রন 2+, তাহলে এই জন্য এন ভ্যালু এখানে 1, তাহলে -1F ইন্টু 0.771। এবার আমাকে দেখো প্রথমে যেটা বলেছে E0 ভ্যালু অফ দ্য আয়রন 2+ আয়রন, এটা বের করতে হবে। তো এটার জন্য অ্যাকচুয়ালি সেল রিয়াকশনটা কি না আয়রন 2+ প্লাস একটা ইলেকট্রন তাই তৈরি হচ্ছে আয়রন। তার মানে আমাকে যে এই যে রিয়াকশনটা, এই যে আমাদের মানে যে রিয়াকশনের E0 ভ্যালু বের করবো তার আয়রন থাকবে কোন দিকে, ডান দিকে। তাহলে দেখো 1 নম্বর রিয়াকশন, এখানে যে 2 নম্বর রিয়াকশনটা আছে, এই 2 নম্বর রিয়াকশনটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে আমরা এটা পাবো না, আয়রন 2+কে স্যার আমার ভাঙা দিকে আনতে হবে, তার মানে 2 নম্বরটাকে মাইনাস করতে হবে, উল্টো করতে হবে, আর 1 নম্বরটা থেকে 2 নম্বরটা বাদ দিতে হবে। তার মানে 1 নম্বর রিয়াকশন থেকে আমরা যদি 2 নম্বর রিয়াকশন বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে না, দেখো 1 নম্বর রিয়াকশন এইটা চলে আসছে, তাই না। 1 নম্বর রিয়াকশনে দেখো আয়রন 3+ আছে, আর 2 নম্বর রিয়াকশনে দেখো আয়রন 3+ আছে। তাহলে 2 নম্বর রিয়াকশনটাকে জাস্ট আমরা যদি উল্টে লিখি, দেখো 2 নম্বর রিয়াকশনটাকে জাস্ট যদি আমরা উল্টে লিখি, দুটোই আমি ছোট করে একটু রাখি তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, দেখো আয়রন 1 নম্বর রিয়াকশন 3+ প্লাস 3E থেকে তৈরি হচ্ছে আয়রন সলিড, এটা 1 নম্বর। এবার 2 নম্বর রিয়াকশনটা তার সঙ্গে মাইনাস করবো, মানে জাস্ট উল্টে লিখবো, তাহলে আয়রন 2+ থেকে তৈরি হচ্ছে দেখো আয়রন +3 - E। তাহলে এখানে কি দাঁড়ালো ব্যাপারটা, তাহলে এখান থেকে দেখো আয়রন 3 বাম ডান কেটে গেল, তাহলে আয়রন 2+ প্লাস 2E হচ্ছে, তাই না। ভালো করে দেখো +2 কি করে হচ্ছে, দেখো না স্যার এই যে 3E থেকে একটা ইলেকট্রন কি হচ্ছে মাইনাস হচ্ছে, এদিকে 3 এদিকে একটা E, তাই না। এখানে তো আমাদের +E দিতে হবে, এখানে +E, তাহলে একটা 2E হয়ে গেল আয়রন, আর এই আয়রন 3 কেটে গেল, আয়রন সলিডটা ডান দিকে হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে আমরা এই সেল রিয়াকশনের জন্য আমরা ডেল্টা G3 সমান লিখবো কি না, দেখো ডেল্টা G1 - ডেল্টা G2, কারণ আমরা আগেই বলেছি যে 1 নম্বর রিয়াকশন থেকে 2 নম্বর রিয়াকশন বাদ দিলে তবে এই সেল রিয়াকশন বাড়ছে।
এবার ডেল্টা জি1 এর আগে যে ভ্যালুটা ছিল -3f E10 ভ্যালুটা বসালাম, মাইনাস এখানে আমরা মাইনাস দিয়ে আবার ডেল্টা জি2 জন্য -n মানে 1 f E02 ভ্যালুটা বসালাম, দিয়ে এখান থেকে E0। এবার দেখো ডেল্টা জি3 ঠিক একইভাবে কী হবে এই সেল রিয়াকশানের জন্য, এই যে সেলটা এই সেলটার জন্যে, এই রিয়াকশানটার জন্য সরি, ডেল্টা জি3 কী হবে বলো, এন এর মান হবে 2, তাহলে -n(f)(E30), তাহলে সেক্ষেত্রে এখানে এইভাবে ক্যালকুলেশন করলে আসছে কি দেখো, আসছে E3 ক্যালকুলেশন করলে E3 আসছে 0.33 ভোল্ট। বাম দিকে দেখো সুন্দর করে ফ্রেশ করে দেখিয়ে দিয়েছি। এবার দেখো যে গিভেন রিয়াকশানটা আমাদের এর পরে দেওয়া আছে সেটাকে নিয়ে আগে মাথা ঘামিয়ে লাভ নেই, সেটা পরেই আমরা মাথা ঘামাবো। আয়রন +2 আয়রন +3, দেখো এটার থেকে 3 আয়রন 2+, এইটার জন্য বলছে রিয়াকশানের যে স্বতঃস্ফূর্ততা, তার মানে এই রিয়াকশানের ক্ষেত্রে আমাদেরকে ডেল্টা জি ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ডেল্টা জি ভ্যালু নেগেটিভ দেখাই তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর যদি পজিটিভ হয় অস্বতঃস্ফূর্ত। এবার সেক্ষেত্রে ডেল্টা জি ভ্যালুটা আমার হচ্ছে জিজ্ঞাসা, এটা আমরা বের করব। তো দেখো এফ ই, প্রথমে যে রিয়াকশানটা ছিল Fe +2 আয়রন 3+, তো এক্ষেত্রে আমরা ক্যাথোড আর অ্যানোড রিয়াকশানটা লিখে নেবো। ক্যাথোড ডেল্টা জি0 বের করলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ডেল্টা জি0 ক্যালকুলেশন করলেই এটা স্বতঃস্ফূর্ততা আমরা বলতে পারবো। তো ক্যাথোড রিয়াকশানের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখছি আয়রন +3 থেকে হচ্ছে আয়রন +2 +E, ওকে। আর এখানে ক্যাথোড হলো, তো ক্যাথোডের ক্ষেত্রে অবভিয়াসলি E0 কি হবে, এক্ষেত্রে E0 রিডাকশন হবে, তাহলে মানে আয়রন +3 অবলিক আয়রন +2, এই ভ্যালুটা আমার লাগবে, আর এই ভ্যালুটা লাগবে, এবং এই ভ্যালুটা অলরেডি আমরা অঙ্কের থেকে জানি, আয়রন 3+, আয়রন 2+, এই ভ্যালুটা 0.771 ভোল্ট। এবার অ্যানোড রিয়াকশনটা দেখো, অ্যানোড রিয়াকশনটা হচ্ছে আয়রন থেকে আয়রন 2+, তাহলে +2E, তার মানে একে 2 দিয়ে গুণ করতে, এক্ষেত্রে এই ওপরের রিয়াকশনটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে না দুদিকে আসবে, ভালো করে দেখো 2 দিয়ে গুণ করলে তবে আয়রন +2 আয়রন 3+ হবে, হচ্ছে না। তো এক্ষেত্রে আমার E0 পোটেনশিয়াল ভ্যালুটা, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা অক্সিডেশন রিয়াকশন। তো এক্ষেত্রে আয়রন +2 অবলিক আয়রন, এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা আমার লাগবে, এটা কত দেওয়া আছে না, আয়রন 2+ অবলিক আয়রন, এই ভ্যালু রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা -0.33 ভোল্ট আমরা পেয়েছি। তো এবার সেলের যে E0 অফ দ্য সেল, E0 অফ দ্য সেল আমরা কি বলবো না, E0 অফ রাইট, E0 অফ রাইট মানে ক্যাথোড, মাইনাস E0 অফ অ্যানোড মানে এটা লেফট। এবার জাস্ট ক্যালকুলেশনটা পুট করে দাও। তো এখানে ভ্যালুটা দেওয়াই আছে আমার 0.771, তারপরে মাইনাস লেফট ভ্যালুটা -0.33, এক্স্যাক্টলি ছিল 0.331 ভোল্ট, 33 অ্যাপ্রক্সিমেটলি লেখো। তা এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে 1.10 সামথিং এত ভোল্ট, তার মানে পজিটিভ, তার মানে ডেল্টা জি সমান কি লিখবো আমরা না -NF(E0) অফ দ্য সেল। তো E0 সেল যেহেতু পজিটিভ, টোটাল ভ্যালুটা আসছে কি নেগেটিভ, অবভিয়াসলি এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার উদাহরণ। তো নেক্সট কোশ্চেন দেখো, এক্স থেকে ওয়াই, অর্থাৎ এটা একটা পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, সেই রাসায়নিক পরিবর্তনে বলা হচ্ছে যদি ডেল্টা জি0 ভ্যালু হচ্ছে -193 কিলোজুল, মানে আমরা এটাকে এত জুল মোল ইনভার্স বলতে পারি। বিক্রিয়ায় মুক্ত শক্তি M+ কে জারিত করতে ব্যবহার করা হলো। এখন M+ বলা হচ্ছে দেখো জারিত হয়ে তৈরি হচ্ছে M3+ +2E, তাহলে এক্ষেত্রে E0 ভ্যালু দেওয়া আছে কত না -0.25, বলা হচ্ছে এই পরিবর্তনের জন্য প্রমাণ অবস্থায় 1 মোল X এর Y তে রূপান্তরিত হতে কত মোল M+ এর জারণ ঘটে। দেখো এক্ষেত্রে দেখো ডেল্টা জি কত, এক্ষেত্রে M+ থেকে M3+, ডেল্টা জি 0 যেহেতু অক্সিডেশন,
সমান আমরা বলবো মাইনাস NFE0 অক্স, তাহলে -2 এফ মানে 96,500, প্রায় ধরে নিতে পারেন 96,500 কুলম NF। E0 ভ্যালুটা দেখো -0.25, তাহলে টোটাল ওভারঅল এটা কত হচ্ছে গুণ করলে। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা রিডাকশন পোটেনশিয়াল E0 ভ্যালু যেটা গিভেন, তো এটাকে অক্সিডেশন পোটেনশিয়ালে কনভার্ট করতে গেলে এটা আমার প্লাস হবে। তাহলে এটা টোটাল ভ্যালুটা কত দাঁড়াচ্ছে -2 ইন্টু 96,500 ইন্টু 0.25। এবার দেখো এটা কি না স্যার, 1 মোল M প্লাসকে জারিত করতে গেলে আমার মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে এটা। এবার প্রশ্ন হচ্ছে কত মোল, মানে 1 মোল X থেকে Y কনভার্সনের জন্য মুক্ত শক্তির পরিবর্তন যদি হচ্ছে এইটা হয়, তাহলে কত মোল M প্লাস থেকে M3 প্লাসের পরিবর্তন ঘটবে ওই মুক্ত শক্তি পরিবর্তনের জন্য। সিম্পলি একটা ইউনিটারি মেথডে আমরা বলতে পারি যে এটার ভ্যালুটা কত বেরোলো না স্যার, 48250 গুণ করলে, তাহলে এত জুল শক্তি মুক্ত শক্তির পরিবর্তন ঘটবে 1 মোলের জন্য। তাহলে একে কত আর এইটার জন্য কত, তাহলে ক্যালকুলেশনটা দেখো এখানে আমি পাশে দেখো করে দিচ্ছি। অর্থাৎ 1 মোল M প্লাস জারিত হতে 48,48250 জুল শক্তির প্রয়োজন। তাহলে 193,000 জুল শক্তি জারিত হতে মোট যে মানে মোল সংখ্যা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে 193,000 ডিভাইডেড বাই 48250 ইজ ইকুয়াল টু 4 মোলস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 41, সাম্যধ্রুবক অর্থাৎ কে E0 সেল এর সঙ্গে সম্পর্কিত হলেও ই সেল অর্থাৎ ইলেকট্রন পটেনশিয়াল অফ সেল এর সাথে সম্বন্ধযুক্ত নয় কেন। তো দেখো আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো অবস্থায় আসলে রাসায়নিক বিক্রিয়ার যে হার ধ্রুবক, সেই হার ধ্রুবক সমান আমরা জানি কি কিউর সঙ্গে, মানে হার ধ্রুবক সমান আমরা কি লিখতে পারি না, কিউর সঙ্গে সম্পর্কিত করতে পারি। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি সেল রিয়াকশান ই সেল হয়, সেটা নন স্টেট ইকুয়েশন সম্পর্কিত, নন স্টেট ইকুয়েশন হচ্ছে এটা -RT/NF ln Q। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তে যে কোনো গাঢ়ত্ব, চাপ এবং উষ্ণতায় তার তড়িৎ কোষ বিভব যদি ই সেল হয়, স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ পটেনশিয়াল E0 সেল -RT/NF ln Q। তো এক্ষেত্রে দেখো যখন একটা রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় যায় তখনই কি হয়, কিউটা কেতে কনভার্ট হয়। এবং সেক্ষেত্রে ই সেলের মানটা, যেহেতু রাসায়নিক বিক্রিয়ার দুটো সম্মুখ এবং বিপরীত উভয় প্রক্রিয়ায় একই হারে চলে, সেহেতু ই সেল ভ্যালু 0 হয় এবং E0 সেল সমান আমরা তখন লিখতে পারি -RT/NF ln K, কিউর জায়গায় কে। তো সেক্ষেত্রে E0 সেল সমান দাঁড়াচ্ছে কি না RT/NF, E0 সেল সমান RT/NF ln K। তাহলে আমরা দেখছি সাম্যধ্রুবক কে এর সঙ্গে E0 সেল সম্পর্কিত। ওকে, তাই বলা যায় যে ই সেলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, প্রদত্ত তথ্যগুলির উপর ভিত্তি করে প্রমাণ অবস্থায় কোবাল্ট-3 আম্লিক জলীয় দ্রবণে স্থায়ী নয় কেন ব্যাখ্যা করো। এখন দেখো কোবাল্ট-3 প্লাস, এখানে যেখানে যে রিয়াকশনটা দিয়ে আছে দেখো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হচ্ছে না কোবাল্ট-2 প্লাস, এটা একটা রিডাকশন রিয়াকশন। এবং এই ক্ষেত্রে যে রেডক্স পোটেনশিয়ালটা দেওয়া আছে দেখো E0, এই যে রেডক্স কাপলের ক্ষেত্রে +CO3 প্লাস CO2 প্লাস ইকুয়ালস হচ্ছে 1.82। এটা কি গ্রেটার দেন, দেখো অক্সিজেন যে বিজারিত হয়ে H2O-তে H প্লাসের মানে অম্ল মাধ্যমে H প্লাস দ্বারা বিজারিত হয়ে তৈরি করছে জল, সেক্ষেত্রে E0 ভ্যালু 1.23 থেকে বেশি। তাহলে অবভিয়াসলি রিডাকশন পোটেনশিয়াল বেশি হওয়া মানে কি এ নিচে বিজারিত হতে চায় আর অক্সিজেন থেকে জলে জারিত করতে চায়। তো সেক্ষেত্রে দেখো রিয়াকশনটা কীরকম ঘটবে,
সেক্ষেত্রে CO3 প্লাস এইভাবে রিয়াকশান করবে এবং অক্সিডেশন ঘটবে, মানে এটা রিডাকশান হবে, এটা হবে ক্যাথোডে, এবং অ্যানোডে ঠিক উল্টো রিয়াকশানটা ঘটবে। অ্যানোডে ঘটবে কোনটা? অ্যানোডে ঘটবে 2H2O অ্যারো দিয়ে O2 প্লাস 4H প্লাস প্লাস E 4E। তাহলে সেক্ষেত্রে E0 ভ্যালু কত? না E0 ভ্যালু 1.23। তাহলে সেরকম যদি আমি একটা সেল করি, তাহলে সেক্ষেত্রে E0 অফ দ্য সেল কি দাঁড়াচ্ছে? না E0 ক্যাথোড মানে 1.82 মাইনাস E0 অ্যানোড 1.23 অ্যাপ্রক্সিমেটলি প্লাস 0.59। এবং যেহেতু এটা দেখো পজিটিভ ভোল্ট, তাহলে সেক্ষেত্রে ডেল্টা G0 ভ্যালুটা আসবে নেগেটিভ। তারপরে এটা একটা সেল রিয়াকশন হবে এবং একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। কাজে আম্লিক মাধ্যমে জলীয় দ্রবণে অক্সিজেন সঙ্গে সঙ্গে কী হবে? না জলে জারিত হবে এবং কোবাল্ট 3+ কোবাল্ট 2+ দ্রুত বিজারিত হবে। এটা একটা স্থায়ী বিক্রিয়া। তাই এই তথ্যগুলোর উপর থেকে পরিষ্কার বলা যায় যে কোবাল্ট 3+ আম্লিক মাধ্যমে সুস্থিত নয়। তো এখানে প্রশ্ন হচ্ছে pH = 10 এরকম দ্রবণের সংস্পর্শে থাকা হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব। তো হাইড্রোজেন তড়িৎদ্বারে নর্মালি যে রিয়াকশানটা ঘটে 2H+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2 গ্যাস, যেখানে H2 গ্যাসটা 1 atm এ থাকে, এটা আমরা জানি। আর H+ এর এখানে যে কনসেন্ট্রেশন সেটা বলা হচ্ছে কি না 10⁻⁻10। কেন বলো তো? কারণ pH যদি 10 হয়, তার মানে মাইনাস লগ অফ H+ কনসেন্ট্রেশন ইকুয়ালস 10। তার মানে মাইনাস, তার মানে কি হচ্ছে এখানে 10 বেস মানে তাহলে কি হচ্ছে অ্যান্টিলগ বলে কি 10⁻⁻10 ইকুয়ালস কনসেন্ট্রেশন অফ H+। তো কনসেন্ট্রেশন যখন এইটা আছে তখন সেক্ষেত্রে বলছে E0 কত। তো E0 আমরা জানি E0 অফ দিস সেল সমান কি হচ্ছে, প্রথমে নান্স সমীকরণে যে অনুযায়ী ই আমরা বের করবো, এই তড়িৎদ্বারের বিভব চেয়েছে। তো E0 তো আমরা জানি 0 মাইনাস 0.059 ডিভাইডেড বাই, এক্ষেত্রে ইলেকট্রন ইনভলভস 2, তারপরে লগ কনসেন্ট্রেশন অফ কি পার্সিয়াল প্রেসার অফ H2, তার মানে 1 হবে, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H+, তার মানে এটা হচ্ছে 10⁻⁻10। তার আবার যেহেতু H+ এর আগে 2 আছে, তাহলে হোল স্কোয়ার হবে, তাই না? তো এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে 10⁻⁻20 -20, তার মানে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা আসছে 0.0 মাইনাস প্লাস হচ্ছে এইটা, এটাকে আমরা 0.059/2 ডিভাইডেড বাই 2, সরি 0.59/2 লগ, এটাকে আমরা লিখতে পারি কি 10⁻⁻10 ওপরে উঠলে এটা 10⁻20, তার মানে শুধু হয়ে যাচ্ছে 20, লগটা অ্যান্টি লগ করলে 10 আমার কী হচ্ছে এটা শুধু 20, তার মানে 20 দিয়ে জাস্ট গুণ করে দিলে এটা পেয়ে যাচ্ছি আমরা 0.591, তার আগে একটা মাইনাস থাকছে যেহেতু এই মাইনাসটা আছে, হ্যাঁ মাইনাস। তো এক্ষেত্রে আমরা যেটা pH পেলাম কত -0.591 ভোল্ট। নেক্সট বলা হচ্ছে প্রদত্ত অর্ধকোষ বিক্রিয়াগুলি থেকে 3টি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার সমীকরণ লেখো। দেখো প্রথম যে অর্ধকোষ রিয়াকশন 1 আমরা দেখছি MnO4, এক্ষেত্রে আমরা কি দেখছি না অ্যাকচুয়ালি MnO4 এর জারণ সংখ্যা কত না MnO4 এটা মাইনাস, তার মানে এটা +7, ওকে। তাহলে +7 সিস্টেমটা কি হচ্ছে Mn+2 রিডিউসড হচ্ছে, তো এটা রিডাকশন এবং তার পোটেনশিয়াল ভ্যালু 1.51। তো যখন একটা ক্যাথোড হবে সেখানে তার ক্যাথোড পোটেনশিয়ালটা অবভিয়াসলি কী হবে অ্যানোডের থেকে বেশি হতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমরা আয়রন 2+ সিস্টেমটা নিই, আয়রন 2+এর 0.77 ভ্যালু হচ্ছে রিডাকশান, তার মানে অক্সিডেশন পোটেনশিয়াল অবভিয়াসলি কী হবে মাইনাস। তার মানে এখানে আমরা এটা যদি ক্যাথোড রিয়াকশান ধরি, তাহলে অ্যানোড রিয়াকশানটা আমার হচ্ছে আয়রন +2 প্লাস ইলেকট্রন থেকে আয়রন 3+, তাই না? এখানে আমার রিডাকশন পোটেনশিয়ালটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে MnO4 সিস্টেমটাকে ক্যাথোড এবং আয়রন 2+ আয়রন 3+ এটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করে একটা সেল গঠন করতে পারি। সেক্ষেত্রে সেলের যে পোটেনশিয়াল ভ্যালু E0 সেল অবভিয়াসলি কী হবে না >0 হবে। এক্ষেত্রে যেমন হচ্ছে 1.51 মাইনাস 0.77, তার মানে হচ্ছে 0.74, তার মানে এটা একটা স্পন্টেনিয়াস সেল রিয়াকশান দেবে। তো সেক্ষেত্রে রিয়াকশানটা কী হবে না এই যে MnO4 + 8H+, হ্যাঁ
এটা একটু ভালো করে দেখাবো। তো রিয়াকশনটা দেখো, MnO4 যেটা দেওয়া আছে আমাদের সিস্টেমে, MnO4 প্লাস H প্লাস দেওয়া আছে, প্লাস ই দেওয়া আছে, থেকে অ্যারো দিয়ে তৈরি হচ্ছে Mn+2 প্লাস H2O। এবার এটাকে আমার ব্যালেন্স করা, এটা অনেকেই বুঝতে পারে না, এই ব্যালেন্স করাটা একটু বলে নিই। দেখো এদিকে MnO4 যেহেতু আছে, এর টোটাল চার্জ হচ্ছে -1। এখন দেখো Mn+2 এবং H2O, এটাকে যেহেতু অক্সিজেন এখানে 4টে আছে, তার মানে এখানে আমাকে 4H2 দিতেই হচ্ছে। তার কারণ কি না, তবে বাম দিক ডান দিক সমান হবে। 4H2 আছে মানে বাম দিকে 8H+ নিতেই হবে। তাহলে টোটাল চার্জ দেখো 8 থেকে 1 বাদ দিলে 7, আর ডান দিকে টোটাল চার্জ দেখো +2, তাহলে +7 থেকে +2 করতে গেলে আমার এখানে 5 ইলেকট্রনস রিকোয়ার্ড। এবার আমি এটা ক্যাথোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশনটা কিভাবে লিখবো, আয়রন 2+ থেকে আমার হচ্ছে আয়রন 3+ প্লাস ই। তো যেহেতু এখানে 5টা ইলেকট্রন ইনভলভস, এখানে আমার 5টা ইলেকট্রনস রিলিজ করলে তবে না ওখানে অ্যাকসেপ্ট করবে। তাহলে এখানে 5টা ইলেকট্রন মানে ইলেকট্রনের যে গ্রহণ বর্জন সমান করতে হবে, তাই এবার যোগ করে দাও। তাহলে কি দাঁড়ালো না, MnO4 মাইনাস প্লাস 5 আয়রন 2+ প্লাস 8H+, অ্যারো দিয়ে আমরা লিখব Mn2+ প্লাস 5 আয়রন 3+ প্লাস 4H2O। দিস ইজ দ্য কমপ্লিট সেল রিয়াকশন, যেটা হবে স্পন্টিনিয়াস। একইভাবে দেখো, আমরা যদি এরকম নিই H2O2 এবং আয়রন 2+ মধ্যে নিই, অর্থাৎ 2 নম্বর বিক্রিয়া, সেক্ষেত্রে ক্যাথোড দেখো H2O2 যেটা আমরা দিয়েছি এখানে, সেক্ষেত্রে আমরা তার ভ্যালুটা দেখতে পাচ্ছি, E0 পোটেন্সিয়াল হচ্ছে 1.78, তাহলে এটা ক্যাথোড হতে পারে। আর অ্যানোড দেখো, অ্যানোড ভ্যালু সবসময় কম হতে হবে, 0.77, তাহলে এক্ষেত্রেও সেল রিয়াকশন আমরা দেখিয়েছি 1.01, তার হচ্ছে E0 সেল ভ্যালু বেরোচ্ছে, অবভিয়াসলি এটা স্পন্টেনিয়াস। এর বিক্রিয়া 3-এর ক্ষেত্রে দেখো H2O2 এবং Mn2+ এর মধ্যে যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে E0 সেল রিয়াকশনটা ভ্যালুটা হচ্ছে দেখো 0.27, সেটাও পজিটিভ। কাজে সেক্ষেত্রে রিয়াকশনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি ক্যাথোড অ্যানোড করে, এটা তোমরা জাস্ট নোটটা করে নেবে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত অম্ল মাধ্যমে O2 থেকে H2O2 E0 ভ্যালু দেওয়া আছে, H2O2 থেকে H2O, এটা এই রিয়াকশানে E0 ভ্যালু দেওয়া আছে। নিচের অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা দেওয়া আছে দেখো, O2 প্লাস 4H প্লাস 4E, অ্যারো দিয়ে ইলেকট্রন মাইনাস থেকে তৈরি হচ্ছে 2s2। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের E0 ভ্যালু, আমাদের সেল পোটেনশিয়ালটা বের করতে হবে, ইলেকট্রন পোটেনশিয়াল। তো দেখো প্রথম রিয়াকশনটা লিখলাম আমরা, প্রথম রিয়াকশনটা দেখো দেখিয়েছি O2 প্লাস 2H প্লাস 2E মাইনাস H2O2 E01, এটা আমরা ধরে নিলাম। আর অবভিয়াসলি ডেল্টা জি সমান আমরা জানি -NFE0। তাহলে এক্ষেত্রে এই রিয়াকশনটার ক্ষেত্রে, 1 নম্বর রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা G1 যদি আমরা লিখি, ডেল্টা G10 সমান মাইনাস ইলেকট্রন ইনভলভস 2F আর E10 আমরা লিখতে পারি, E10। এবার দেখো 2 নম্বর রিয়াকশনটাকেও আমরা লিখে ফেললাম। 2 নম্বর রিয়াকশনের ক্ষেত্রে H2O2 যেহেতু অম্ল মাধ্যম H+ নিচ্ছে, তাহলে তৈরি হচ্ছে 2H2O। এবার এখানে ইলেকট্রনস ব্যালেন্স করতে গেলে 2E- দিতে হবে, সেক্ষেত্রে E20 1.78 দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডেল্টা G20 লিখতে পারি কি মাইনাস N ভ্যালু 2F E20, তাই না? এবার দেখো লক্ষ্য, আমাদের যে রিয়াকশনটা আমাদের করতে হবে, যে রিয়াকশন আমাদের পৌঁছাতে হবে, সেই রিয়াকশন O2 লেফটে আছে, 4H+ লেফটে আছে। তাহলে সেটা করতে গেলে দেখো রিয়াকশন 1 বাঁদিকে লক্ষ্য করো, রিয়াকশন 1 আমি লিখে দিয়েছি, রিয়াকশন 2 লক্ষ্য করেছি, রিয়াকশন 1 দেখো বাঁদিকে আছে, ওকে। আর রিয়াকশন 2তে দেখো H2O আমার ডান দিকে আছে, আর H2O2 দেখো রিয়াকশন 1-এ ডান দিকে, কিন্তু H2O2 রিয়াকশন 1-এ বাঁ দিকে, অবভিয়াসলি এটা কেটে যাবে। তাহলে সিম্পলি আমরা রিয়াকশন 1 আর রিয়াকশন 2 যদি যোগ করে দিই, তাহলেই তো পেয়ে যাচ্ছে কি, তাহলে আমাদের টার্গেট রিয়াকশনটা পেয়ে যাচ্ছি, টার্গেট রিয়াকশন। তাহলে সিম্পলি আমরা সেই টার্গেট রিয়াকশনের ডেল্টা জি ভ্যালু যদি G3 ধরে নিই, তাহলে ডেল্টা G3 সমান আমরা বলতে পারি কি ডেল্টা G10 প্লাস ডেল্টা G20। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর দেখো ডেল্টা G3 ভ্যালুতে অবভিয়াসলি N ভ্যালুটা, অবভিয়াসলি এখানে ইলেকট্রন চার আছে, তাহলে -4F E3 মাথায় 0টা স্ট্যান্ডার্ড তো মাথায় রাখবে। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে দেখো ভ্যালুটা আসছে E3
জিরো ভ্যালুটা আসছে দেখো 1.234। সো দিস ইজ দ্য কমপ্লিট সলিউশন। আজকে এখানেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। তো এই পরিচ্ছেদে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করলাম। যদি তোমাদের কাজে আসে, যদি তোমাদের মনে হয় যে দিস ইজ ভেরি গাইডেড হচ্ছে আমার এই লেসনের দ্বারা বা লেকচার্সের মাধ্যমে, তাহলে প্লিজ কমেন্ট করবে এবং জানাবে, তাহলে আমার পরবর্তীকালে আরও পরিচ্ছেদ সংক্রান্ত সমস্যাগুলো করতে ভালো লাগবে বা করার ইচ্ছা থাকবে। তো চলো আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। এখন এখানেই শেষ করছি।